তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আমি আমার কাছে সন্তান আদি হয় নাই, অসুবিধা নাই। আমরা বড় লোক পড়াশোনা যাবো, ওইখানে গিয়া আমার সন্তান আদি হইব। এইটা একটা ভালো কথা কইছো, এই কথাটা কিন্তু মনে রাখতে হইব। হ্যাঁ অবশ্যই। আমাগো যদি সন্তানাদি হয় তাইলে হইব গিয়া বড় লোক পাড়ায়। আমি আরেকটা জিনিস চিন্তা করে রাখছি, কি? আমি আমার সন্তান নামও ঠিক করে ফেলছি। কম কি নাম? কি নাম? মনে করো যদি ছেলে হয় তাহলে রাখুন মোহাম্মদ আবু ইসাক প্রিন্স, আর যদি মেয়ে হয় তাহলে রাখুন উম্মে হাবিবা কুলসুম কুইন। বাহ, দারুণ নাম। সংক্ষেপে প্রিন্স আর কুইন। কেমন জানি না একটা বড় লোক ভাব আছে নামের মধ্যে। খালি একটা কথা, কি? শুধু ওই পরিটা হইতে চাই না, উইরা গেলে তো তোমার আর ধরতে পারব না। ঠিক আছে, তোমার কথা না একটা রাখলাম। বড় লোক কি শান্তি। আমার কাছে না একটা জিনিস কেমন জানি কমতি লাগতেছে। এই যে তুমি কইলা না ছেলে হইলে নাম রাখবা মোহাম্মদ আবু ইসহাক প্রিন্স, আর মেয়ে হইলে কি রাখবা উম্মে হাবিবা কুলসুম কুইন। কিন্তু তাগো বাপ হিসাবে তার সঙ্গে না ডিজেল নামটা যাইতেছে না। আমার কাছে মনে হয় কি জানো, তাগো বাপের নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, এইটা একদম ঠিকঠাক। ডিজেল ডিজেল ডিজেলের ছেলে প্রিন্স, ডিজেলের মেয়ে কুইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি নিজেই সৌজন্য দেখালাম, ছুটে আসলাম আপনার কাছে। চলে এসছেন ভালো হয়েছে, কিন্তু দূরে থাকেন, দূরে থেকে কথা বলেন প্লিজ। হ্যাঁ শোনেন, আপনার কাছে আসবার কারণ তো আছে। আমি আজকে সরাসরি এখানে আসলাম কারণ একটাই, আপনারা কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কি নিজেকে খুব জাতে ওঠানোর এত চেষ্টা যে আমি আপনার মতো একটা তেল কোম্পানির সাথে ষড়যন্ত্র করব? হ্যাঁ, তাও কি তেল? তিলে খাজা। শোনেন, আপনি না, আপনি সহ আপনার 3 সন্তানেরা আমার তেলের বিরুদ্ধে অভিযানে নেমেছে। আপনার বড় ছেলে সে তেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনার ছোট ছেলে সে ব্র্যান্ডের দল চিৎকার দিয়ে আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেমেছে। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু আমি মানব না। প্রথম কথা হচ্ছে যে আপনি যা কিছু বললেন তার কিছুই আমি জানি না। আমার কথা এগুলো কিছু হচ্ছে না, কারণ আমার ছেলে দুটো না বাচ্চা না, পূর্ণাঙ্গ হয়ে গেছে। অতএব ওদের বিচার বিবেচনা বুদ্ধি বোধ সবকিছু ওরা নিজেরাই নিয়ন্ত্রণ করে। যা কিছু করছে ওরা নিজের বিবেচনায় করছে, বোঝা গেছে? অতএব ওদের থামানোর দায়িত্ব আমার না, ওরা ওদের কাজ করবে, পারলে আপনি থামান। বুঝতে পারছি আপনার ছেলেদেরকে আপনি থামাবেন না, কারণ আপনিও তো ষড়যন্ত্রের একটা অংশ। বিবেচনা যখন করছে, কি করছে জানেন? লিফলেট বিলাচ্ছে, জনমত গঠন করছে আমার তেল কোম্পানির বিরুদ্ধে। তাদের এত আক্রোশ, তারা যা করছে ভয়ঙ্কর অন্যায় করছে। আমার ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু লাটে উঠবে, আর আমি কিন্তু বসে থাকবো না। আপনার ছেলেদেরকে থামান,
তা নাহলে কিন্তু আমি ব্যবস্থা নিয়ে ছাড়বো। আচ্ছা, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আপনারও সেই অবস্থায় হয়েছে। কত বড় সাহস আপনার, আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন। আমাকে? ঠিক আছে, চ্যালেঞ্জ যখন করছেন তাহলে করে দেখেন। আমার ছেলেরা যা করার সেটাই করবে, কারণ আমি ওদেরকে কিছু শিখিয়ে দিইনি। ওরা যা কিছু করছে নিজের বোধ বিবেচনা থেকে করছে, ওরা করুক। আর আপনি ওদের ঠেকানোর জন্য যেটা করতে চান করেন, কোনো অসুবিধা নেই। লড়াইটা যেহেতু আপনি করতেই চান, হয়ে যাক, দেখা যাবে লড়াইয়ের ময়দানে কার ঝান্ডা ওড়ে। হ্যাঁ, শোনেন, যুদ্ধের কথা বললেন তো, লড়াইয়ের ময়দান বললেন তো, আমি শোনেন আপনাদের সময় দিচ্ছি 15 দিনের মধ্যে যদি আপনার ছেলেদের না থামান, আমি কিন্তু কঠিন ভয়ঙ্কর সমস্ত সিদ্ধান্ত নেব, কিন্তু বলে দিলাম। হয়েছে, কঠিন ভয়ঙ্কর সব সিদ্ধান্ত নেবে। শোনেন, দড়ি দিয়ে প্যান্ট বেঁধে রেখেছে, একটা টান দিলে দড়ি খুলে যাবে, প্যান্ট পরে যাবে। বুঝে শুনে কথা বলবেন। হ্যাঁ, আর দয়া করে আমার এই চলার পথে প্রতিদিন কাটা হয়ে আপনি দাঁড়াবেন না, আপনাকে আমার অসহ্য লাগে। ব্যবহারে বংশের পরিচয়, এই কথাটা তো আপনি জানেনই না। ব্যবহার বলে কিছু আছে নাকি? পারেন তো শুধু আভিজাত্য নিয়ে কথা বলতে। জমি জমা ছিল বলে বাপের বড় বড় লেকচার, এই লেকচার থামিয়ে দেব। আমার তেল কোম্পানি তিলে খাজানে যদি আরেকটু শব্দ করেন, আপনি আপনার 2 সন্তান বেঁচে থাকতে পারবে না, এটা মাথায় রাখেন। ধরো বাবা। কাকা, তেলবাজি করা যাবে না, কারো তেল দিবেনও না, তেল নিবেনও না। পরিশ্রম করেন, এটাই ঠিক আছে। ভাই, যত তেল কমায় খাইতে পারবেন, আপনি শিক্ষিত মানুষ, এটা আপনি বুঝবেন। তেল কিন্তু জীবনের জন্য ক্ষতিকর, এটা ওদের একটু মাথায় রাখবেন। তেল বেচো কম, হ্যাঁ, কিন্তু ঠিক আছে, তুমি পরিশ্রম করো, মানুষের তেল মারবা না। তোমার ব্যবহার দিয়া, তোমার কর্ম দিয়ে তোমার দোকানে কাস্টমার আসবে, তেল মেরে আনো না, বুঝো নাই? মুরব্বি, তেল খাবেনও না, তেল দেবেনও না। এ ভাই, আপনি কে আমার বসের মুখে খাবার খাই নিচ্ছেন? তেলের কথা কেন? না, আমি বলছি ভাই যে তেল দেয়া দিল। আরে ভাই, মানুষ যদি নিজের ভালোটা না বুঝে তাহলে তাদের বোঝাবে কে? আমি তাদেরকে কত সুন্দর করে বললাম, ভাই তেল জীবনে খাবেনও না, দেবেনও না, নেবেনও না, তেল ক্ষতিকর, এটা একটু অভিশাপ। আপনারা তেলের মধ্যে যায়েন না, না উল্টো আমার যেটা দাবড়ানি দিছে। এই, তোমারে দাবরানি দিবে না তো কি আমারে দাবরানি দিবে? তুমি দাবরানি খাবা না তো কি করবা? যা কাজ শুরু করছো, এই যে তেল দেওয়া তেল নেওয়া, এইগুলোর নামে তুমি যা শুরু করছো, এটা তো পুরো একটা রাজনৈতিক ব্যাপার মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুমি রাজনীতি করতে নামছো। মানে কি বলবো, মানে ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, সেই বেড়া টেকে না। মানে তুমি আমার সাথে সব সময় থাকো, তুমি আমার মানুষ, তুমি যদি আমাকে না বুঝ হবে, আমার গুরুর দর্শন, একটা ফিলোসফি, সেইটা এস্টাবলিশ করতে চাইছে, আর তো কিছু না। এটা দর্শন? এটাকে দর্শন বলে? আমি তো এখানে দর্শনের কিছু দেখতেছি না। আমি তো এখানে যা দেখছি সবকিছু আমার কাছে রাজনৈতিক মনে হচ্ছে। তুমি একটা রাজনৈতিক নেতার মতো দাঁড়ায় গিয়ে বক্তৃতা দিচ্ছ, লিফলেট বিতরণ করতেছো, এগুলো কিভাবে দর্শনের অংশ হয়? এগুলো পুরো একটা পলিটিক্যাল অংশ মনে হচ্ছে আমার। আর আমি মানুষগুলোকে দেখলাম কি হিংস্র জানোয়ারের মতো তোমার পিছনে দৌড়াইতেছিল। আমি 100% শিওর ওরা যদি তোমাকে পাইতো, কুচিক কুচিক কইরা কাইটা তারপর তোমাকে ভাষায় দিত। তুমি যখন সাধারণ মানুষের মতো কথা বলো না, তখন আমার বিষয়টা ভালো লাগে না। কেন ভালো লাগে না জানো তো? কারণ তুমি আমি দুইটা দেখো একটা আত্মা, অথচ আত্মার সাথে আত্মার মিলনটা হয় নাই কিন্তু ওই জায়গায়। আরে ভাই, যে কোনো দর্শন বলো, যে কোনো আদর্শ বলো, এটাকে এস্টাবলিশ করতে হলে তো আমি তো মানুষের কাছে যাওয়া লাগবে না, আমি তো মানুষকে বলতে হবে। সেটা বক্তৃতার মাধ্যমে হোক, সেটা লিফলেটের মাধ্যমে হোক, সেটা জনসংযোগ করুক, যেভাবেই হোক, কিন্তু মানুষের কাছে তো আমার যাওয়া লাগবে। এটা একটা প্রসেস, এছাড়া আর কিছু না। আর তুমি যেটা বললা যে আমাকে কেটে কুচি কুচি করতে, তোমার কি মনে হয় এতটা দুর্বল চিত্তের আমরা? না, প্রশ্নই আসে না।
পৃথিবীতে যত ফিলোসফি, যত আদর্শ সৃষ্টি হয়েছে, স্টাবলিশ হয়েছে, প্রত্যেকটার পেছনেই কিন্তু তৎকালীন সময়ের ওই অংশের মানুষগুলা কটু কথা বলছে, বিদ্বেষ করছে, বিদ্রোহ করছে, নিগৃহীত করছে, মারছে। আমরা মায়ের খাওয়ার জন্য প্রস্তুত, জেল খাটার জন্য প্রস্তুত এবং ফাঁসিতে ঝুলার জন্য প্রস্তুত, কারণ আমরা জেনে বুঝেই সেই পথে পা দিচ্ছি, কারণ আমরা জানি এই পথটা সত্য, এই পথটা সুন্দর এবং এইটাই চমৎকার একটা পথ। কারণ আমি জানি আমার ফিলোসফিক্যাল জায়গায় আমার গুরুর যে দর্শন, সেই দর্শনটা কত স্বচ্ছ, কত সুন্দর, কতটা যৌক্তিক, সেটা আমি জানি এবং জেনে বুঝেই আমি সেই পথে পা দিচ্ছি, কোনো প্রবলেম নাই তো। আরে ভাই, তোমার আমি যে গুরুর দেখা পাইছি, হ্যাঁ, সেই গুরুর দেখা তো যেন তেন লোক পাবে না। এই যে ভদ্রলোক গাইতে যেতেছে, দেখো, উনি যদি 14 বার 14 গোষ্ঠী নিয়ে গড়াগড়িও খায়, গুরু কিন্তু সেই দর্শন, আমি সেই গুরু দেখা পাইছি। গুরু দেখা সবাই পায় না। আমার গুরু, গুরু প্রফুল্ল শাহ, উনি এত চমৎকার একটা মানুষ, এত দূরদর্শী একটা মানুষ, ভাবতেই ভালো লাগে। আমি তো আমার গুরুর দর্শনের বাইরে যাওয়ার সুযোগ নাই। শোনো, সেই দর্শন আমার দরকার নেই। যে দর্শনের মধ্যে একটা নারীর প্রতি প্রেম নাই, আবেগ নাই, ভালোবাসা নাই, সেটা কোনো দর্শন হতে পারে? সেটা কিভাবে একটা দর্শন আমাকে তুমি বলো তো? সেটা কোনোভাবে একটা দর্শন না। আল্লাহর রাস্তে তোমাকে আমি একটা কথা বলি, তুমি যদি তোমার এই দর্শন থেকে বের হয়ে আমার কাছে আসতে পারো, আমাকে ভালোবাসতে পারো, তাহলে তুমি আমার কাছে আইসো, নাহলে তোমার আমার কাছে আসা কোনো দরকার নেই। আল্লাহর রাস্তে তুমি আমার কখনোই আমার সামনে আইসো, ঠিক আছে? শোনো, অন্ধের দেশে আয়না বিক্রি করে যেমন কোনো লাভ নাই, আর তোমাদেরকেও এইসব দর্শন বলে কোনো লাভ নাই। তেল মারাটাই বুঝলা। আমার অন্ধত্ব গুছিয়ে দিয়েছে আমার গুরু প্রফুল্ল শাহ। ওরে ডাক দিয়াছেন প্রফুল্ল শাহ আমারে, যাইতে হবে তাড়াতাড়ি তাহার দরবারে। হায় রে, ডাক দিয়াছেন প্রফুল্ল শাহ আমারে। ভাই, আমি প্রফুল্ল শাহ বাবার আশীর্বাদ নিয়ে আসছি আপনার কাছে। অনুরোধ ভাই, আপনাদের পায়ে ধরি ভাই, জীবনে কারো তেল দিবেন না ভাই, তেল খাবেন না, তেল দেবেন না, তেল নেবেন না ভাই। আপনি আমার কথা দেন ভাই, আমার গুরু রাখছি ভাই, আমার গুরু রাখছি ভাই, ভাই আপনাদের পায়ে ধরি ভাই, ভাই আপনি না করেন না ভাই। ভাই, তেল ধ্বংস করে দেয় ভাই, তেল ধ্বংস করে দেয় ভাই। একটু ভাই আমার সাথে আপনি যান ভাই, আপনি বাবার দরবারে চলেন ভাই, জীবনটা কত নির্মল, কত সুন্দর হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না ভাই। জীবনে সুখ আর সুখ। আহা বাবা, বাবা প্রফুল্ল শাহ যাবেন তো ভাই? ভাই বাবার দরবারে চলেন ভাই। তোরে ডাক দিয়াছেন প্রফুল্ল শাহ আমারে, যাইতে হবে তাড়াতাড়ি তাহার। ভাই 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 ভাই, আমার অবস্থা তো খুবই খারাপ ভাই। তোর অবস্থা তো খারাপ হইবই। তুই পারস না, তুই যাসকে, হ্যাঁ তুই পারস না, তুই যাসকে, তুই তোর তেলের ড্রামটা লয়ে আমি তোর লগে আমি বাসতাম ভাই। আপনি তো আমারে ফালায় দৌড় দিয়ে চলে গেলেন অন্যদিকে, আমি কি করুম? আমি কি তোর লগে মার খাবো? আমি বাঁচুম না? চপ ভাই, আবার রাখেন ভাই 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 ভাই। আল্লাহ সর, আইজান। ওরে ডাক দিয়াছেন তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড বোর্ডের মিটিং চলছে। তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড আজকের এই অবস্থানে আসতে অনেক শ্রম, ঘাম, আমাদের রক্ত পর্যন্ত গেছে। কেউ বলতে পারবে না এই প্রতিষ্ঠান গড়তে আমরা কোথাও কোনো জায়গায় সামান্যতম তেল দিয়েছি। তেল দেওয়া, তেল মারা এই কোম্পানির স্বভাব না। আমাদের কাজ হচ্ছে বিশুদ্ধ তেল বাজারে দেওয়া, সুস্থ বিজনেস করা। সেইভাবে তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড এগিয়ে যাচ্ছি। আমরা কি কোথাও তেল দিয়েছি? জি না বস, আমরা কেউই এখানে এক ফোঁটা তেল মেরে ঢুকিনি। কিন্তু বস, আমাদের সবার কাছে, মানে সবার কাঁধে একটা গুরু দায়িত্ব আছে বস। সেটা হচ্ছে এই তেল কোম্পানিকে মানুষের কাছে পরিচিত করা। এবারে প্রুফ পেলেন তো যে আমাদের এই তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডে কেউ তেল দিয়ে তেল মেরে জয়েন করে না, এবং কেউ তেল মারার চেষ্টাও করে না। কেউ যদি তেল মারার চেষ্টা করে তাহলে তাকে আমরা 1 সেকেন্ডের মধ্যে কিক আউট করে বের করে দেবো এই কোম্পানি থেকে। আর আমার ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল নিয়ে কি বলবো? যদিও এটা কালো জিরার তেল,
কিন্তু তেলের সাথে এটার কোনো সম্পর্ক নেই। যদিও তিলের খাজা অয়েল মিল থেকে এটার উৎপত্তি, কিন্তু আমার কালো জিরা তেল কোনো তেলবাজের জন্য না, এটা তেলবাজের বিরুদ্ধে। যখন কোনো ট্যাগলাইন আসে না বস, তখন কিন্তু লোকজন আমাকে কোশ্চেন করে যে করো তো তেলের কোম্পানিতে চাকরি, তার মানে কি তেল মেরে তুমি ডান্স কাজ চালাচ্ছ? আমি তখন বলি খবরদার, এই ধরনের কথা বলা যাবে না, এই কোম্পানিতে কোনো তেলবাজি চলে না। এই কোম্পানিতে যে তেলের কারবার চলে সেটা হচ্ছে খাবারের তেল, মারার তেল না। আর বিশুদ্ধ তেল যারা খায় তারা কখনো তেল মারতে পারে না। আমি তো বিশুদ্ধ গল্প ছাড়া বিজ্ঞাপনের স্ক্রিপ্টই লিখি না। আমি কাউকে তেল দেইও না, কেউ আমাকে তেল দেয়ও না। আমি তো কোথাও তেলই দেখি না। আমি যখন সূর্যকন্যা নারকেল তেল দেখি, নারকেল তেল সাদা, আমি দেখি পিঙ্ক, মানে গোলাপি। আর আমি যখন ওই চন্দ্রকন্যা নির্জা কুসুম তেল দেখি সবুজ, কিন্তু আমি দেখি সেটা লাল, পিওর রেড, টকটকা লাল। আর যখন আমি সরিষার তেল দেখি সেটা হলুদ না, আমি দেখি গাঢ় নীল। আমি যখন কালো জিরা তেল দেখি, কালো জিরা তেল কালো, কিন্তু আমি দেখি পিওর হোয়াইট, প্রেজেন্ট অফ অল কালার। স্যার এ কি উল্টাপাল্টা কথা বলতেছে? একে তো স্টেট হতে পাগলা গারদে দেওয়া উচিত। স্যার, এরকম একটা শক্তিশালী মানুষ থাকতে আপনার পাগলা গারদে কি জন্য দেওয়ার দরকার? আমি যেখানে আছি আমার কাছে পাঠায় দেন, আমি ছোট্ট করে ওর একটা টুক্কা মারি দিই, তাহলে ওর সব পাগলামি চলে যাবে। আর স্টপ। এটা তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের বোর্ডের সভা। সবাই মাথায় রাখতে হবে এর আত্মমর্যাদা, সবাই মাথায় রাখতে হবে ডিসিপ্লিন। এখানে এমন কোনো কথাবার্তা বলা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না যাতে সভ্যতার বাইরে চলে যায়। এক্সকিউজ মি স্যার, সরি আপনার কথার মাঝখানে ইন্টারাপ্ট করলাম। আমাদের এই বোর্ড মিটিংয়ে যে ধরনের কথাবার্তা এখন হচ্ছে, আপনি তো অলরেডি উত্তেজিত হয়েই গেছেন। আরো বেশিক্ষণ চললে আপনি অনেক বেশি রাগী এবং উত্তেজিত হয়ে যাবেন, তখন আপনাকে আসলে কন্ট্রোল করা সম্ভব হবে না। আমি বলি কি, আপনি বরং আমাদের সূর্যকন্যা নারিকেল তেলের কথাটা সবাইকে বলে দেন, যেটা ইউজ করলে আপনার মাথা ঠান্ডা থাকবে এবং ঘন চুল গজাবে। স্যার আমি একটু বলতে চাই, মানে আপনি তো অনেক উত্তেজিত হয়ে গেছেন, আপনার ঘুমটা ভালো হবে না, আপনার ভালো ঘুমের প্রয়োজন। তাই আমার মনে হয় আপনার এই মুহূর্তে চন্দ্রকন্যা নির্জা কুসুম সুগন্ধি তেলটা নিয়ে ভাবা উচিত। শুধু আপনি ভাববেন না, আপনি সবাইকে বলে দিবেন। বলুন। এক মিনিট স্যার, আমি যা দেখি আপনারা কেউ তা দেখেন না। আর আপনারা এভাবে না দেখতে দেখতে কোম্পানিটা এমন একটা কঠিন বিপদের দিকে চলে যাচ্ছে, তখন আমার আর্ট ডিরেকশন আপনাদেরকে বাঁচাবে, আর কেউ বাঁচাতে পারবে না। এই যে স্যার, আমি আপনাকে মানুষ দেখি না, আমি দেখি আপনি একটা পিওর জানোয়ার। ওরে গুলি করে মারবো, ওরে ফায়ার দিয়ে মারবো, এত বড় আমি জানোয়ার। কতবার বলবো আমি একবার না, স্বাধীন স্বাধীন স্বাধীন। কি অবস্থা, তুমি মাথা মাথা আইসক্রিম দিচ্ছ কেন? এই মাথা গরম। আরে সূর্যকন্যা তেল দাও। মাথা গরম হলে আইসক্রিম। চন্দ্রকন্যা দাও, এটা দাও, আমারটা দাও, ওটা দাও। আমি গরমে না, আমারটা দিবে। আপা আমারটা দাও, মাথা ঠান্ডা হবে। এই তেলে কখনো মাথা ঠান্ডা হয়? হ্যাঁ, এই তেলে কি কখনো মাথা ঠান্ডা হয় রে? হ্যাঁ, আমার আইসক্রিম কই করছিস? আমার আইসক্রিম কই? আমার আইসক্রিম কই? আমার আইসক্রিম কই রে? স্যার আপনারা আমার মারেন কাটেন, দখমান করেন না স্যার, আমি পরিস্থিতি শিকার স্যার। দুইজন দুই রকম, দুই রকম হইলেও আপন মায়ের পেটের আপন দুই ভাই। আপনি সেই কাটারে ফুল বানায় না। আমার আশীর্বাদ আছে তোদের প্রতি, আছে। সংসার না টিকলে না টিকবো, আমি আর এরকম সংসার চাই না। তুমি ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে গেলেই তুমি সব কিছু টের পাইবা। মামলা টামলা করতে চাইেন না, আমি আপনার দায়িত্ব নিচ্ছি, আমি বলতেছি। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, 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 তেল সারা পরোটা।